বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের প্রতিবেদনটি আমরা সাজিয়েছি একটি সম্পূর্ণ গাইডলাইন হিসেবে। নবম জাতীয় পে স্কেল নিয়ে এখন পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে তার প্রায় প্রতিটি দিক আজ একসঙ্গে তুলে ধরার চেষ্টা করব। অষ্টম পে স্কেলের সঙ্গে বিস্তারিত তুলনা, গ্রেড ভিত্তিক সম্পূর্ণ হিসাব, বাস্তবায়ন প্রক্রিয়ার প্রতিটি ধাপ, আর্থিক ও অর্থনৈতিক প্রভাব, ঝুঁকি বিশ্লেষণ এবং আপনাদের জন্য ব্যবহারিক পরামর্শ। এটি একটি দীর্ঘ প্রতিবেদন, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চাইলে প্রয়োজনীয় অংশে ফিরে ফিরে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। অংশ ১, পটভূমি ও ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলাদেশের সরকারি বেতন কাঠামো নির্ধারণের ইতিহাস। স্বাধীনতার পর থেকেই শুরু। ১৯৭৩ সালে গঠিত হয় প্রথম জাতীয় বেতন কমিশন, যেখানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:১৫.৪। এরপর সময়ের সঙ্গে সঙ্গে একাধিক কমিশন গঠিত হয়েছে এবং প্রতিটি কমিশনের মূল লক্ষ্য ছিল: ১. মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করা। ২. সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। ২০১৫ সালে ঘোষিত অষ্টম জাতীয় পে স্কেলে এই অনুপাত দাঁড়ায় ১:৯.৪। সেই সময় সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হয়েছিল ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৭,০০০ টাকা। এই কাঠামো দীর্ঘ প্রায় ১১ বছর অপরিবর্তিত ছিল, যা বাংলাদেশের বেতন কমিশনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বিরতি। এই দীর্ঘ সময়ে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। জ্বালানি তেলের দাম, খাদ্যপণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয়, প্রায় প্রতিটি খাতেই ব্যয় কয়েক দফা বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা ক্রমাগত কমতে থাকে, যা নবম পে স্কেলের দাবিকে জোরালো করে তোলে। অংশ ২, অষ্টম বনাম নবম পে স্কেল, বিস্তারিত তুলনা। প্রিয় দর্শক, দুটি পে স্কেলের মধ্যে তুলনা করলে পার্থক্যটা আরও স্পষ্ট হবে। সর্বনিম্ন মূল বেতনের ক্ষেত্রে অষ্টম পে স্কেলে ছিল ৮,২৫০ টাকা। নবম পে স্কেলে তা বেড়ে হচ্ছে ২০,০০০ টাকা, অর্থাৎ প্রায় ১৪২% বৃদ্ধি। সর্বোচ্চ মূল বেতনের ক্ষেত্রে অষ্টম পে স্কেলে ছিল ৭৭,০০০ টাকা। নবম পে স্কেলে তা বেড়ে হচ্ছে ১,৬০,০০০ টাকা, অর্থাৎ প্রায় ১০৫% বৃদ্ধি। বৈষম্যের অনুপাতের ক্ষেত্রে অষ্টম পে স্কেলে ছিল ১:৯.৪। নবম পে স্কেলে তা কমে দাঁড়াচ্ছে ১:৮। সময়ের ব্যবধানের দিক থেকে অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল সপ্তম পে স্কেলের প্রায় ৫ বছর পর, কিন্তু নবম পে স্কেল আসতে অষ্টম পে স্কেলের পর সময় লেগেছে প্রায় ১১ বছর, দ্বিগুণেরও বেশি সময়। বাস্তবায়ন পদ্ধতির দিক থেকেও পার্থক্য রয়েছে। অষ্টম পে স্কেল মূলত একবারেই কার্যকর করা হয়েছিল, কিন্তু নবম পে স্কেল বাস্তবায়িত হচ্ছে ধাপে ধাপে। প্রাথমিকভাবে ৩ ধাপের পরিকল্পনা থেকে এখন ২ ধাপে নেমে এসেছে, যেখানে প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর হচ্ছে। অংশ ৩, ঘোষণা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পূর্ণ সময়রেখা। জানুয়ারি মাসের শেষ ভাগে নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়, তুলনামূলক আন্তর্জাতিক মানদণ্ড এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরি করা হয়। এরপর একটি রিভিউ কমিটি গঠন করা হয়, যাদের কাজ ছিল কমিশনের সুপারিশ বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা। এপ্রিল মাসে সরকার ৩টি পৃথক কমিটি পুনর্গঠন করে: জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি। জুন মাসের মাঝামাঝি অনুষ্ঠিত বৈঠকে ৩টি খাতের বেতন কাঠামো একসঙ্গে পর্যালোচনা করা হয়। মাসের শেষ দিকে সচিব কমিটির বৈঠকে কারিগরি ও আইনি দিক চূড়ান্ত করা হয়। ১১ জুন বাজেট বক্তৃতায় আনুষ্ঠানিক ঘোষণা আসে যে ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। ১ জুলাই থেকে নীতিগতভাবে নতুন কাঠামো কার্যকর হয়ে যায়। বর্তমানে খসড়া গেজেট চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জুলাই মাসের মাঝামাঝি বা শেষ দিকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। গেজেট প্রকাশের পর পে ফিক্সেশন প্রক্রিয়া শুরু হবে এবং আইবাস প্লাস প্লাস সিস্টেমে তথ্য হালনাগাদ শেষে প্রকৃত বেতন বিতরণ শুরু হবে, যা মোট ২ থেকে ৩ মাস সময় নিতে পারে। অংশ ৪, গেজেট বিলম্বের কারণ, বিস্তারিত বিশ্লেষণ। গেজেট প্রকাশে বিলম্বের পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ, আইবাস প্লাস প্লাস সিস্টেমের প্রযুক্তিগত জটিলতা। এই সিস্টেমের মাধ্যমেই সারা দেশের সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রক্রিয়াকরণ করা হয়। তাই নতুন কাঠামো সংযোজন করতে ব্যাপক কোডিং, টেস্টিং ও যাচাই প্রয়োজন। দ্বিতীয় কারণ, আইনি ভেটিং প্রক্রিয়া।
পুরনো বিধিমালা সংশোধন করে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তৃতীয় কারণ, গ্রেড বৈষম্য দূরীকরণ সংক্রান্ত জটিলতা, বিশেষ করে 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ঐতিহাসিক বৈষম্য দূর করতে বাড়তি সময় প্রয়োজন হচ্ছে। চতুর্থ কারণ, আর্থিক সংস্থান নিশ্চিত করা। প্রায় 1,06,000 কোটি টাকার এই বিশাল অঙ্কের অর্থ কোন কোন খাত থেকে সংস্থান করা হবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে গভীর পর্যালোচনা চলছে। অংশ 5, 3 ধাপ থেকে 2 ধাপে রূপান্তরের সম্পূর্ণ যুক্তি। সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল 3 ধাপে বাস্তবায়ন, যাতে আর্থিক চাপ কমানো যায়। কিন্তু বাস্তবায়ন পর্যালোচনা কমিটি বিশ্লেষণ করে দেখে যে 3 ধাপে বাস্তবায়নের প্রশাসনিক জটিলতা আর্থিক সাশ্রয়ের চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কারণগুলো হলো, প্রতিটি ধাপে নতুন করে পে ফিক্সেশন করতে হবে, যার অর্থ একই কর্মচারীর জন্য একাধিকবার হিসাব নিকাশ প্রক্রিয়া চালাতে হবে, যা ভুলের ঝুঁকি বাড়ায়। আইবাস প্লাস প্লাস সিস্টেমে প্রতিটি ধাপের জন্য পৃথক কোডিং প্রয়োজন হবে। এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয়, যারা ধাপগুলোর মাঝামাঝি সময়ে অবসরে যাবেন তাদের পেনশন গ্র্যাচুইটি নির্ধারণে জটিল আইনি প্রশ্ন তৈরি হতে পারে। এই ঝুঁকিগুলো বিবেচনা করে কর্মচারী কল্যাণ সংগঠনগুলোর পক্ষ থেকে প্রস্তাব আসে যে প্রথম ধাপে শতভাগ মূল বেতন কার্যকর করে দেওয়া হোক। সরকার এই যুক্তির সঙ্গে একমত হয়ে 2 ধাপের মডেলের দিকে এগোচ্ছে, যেখানে প্রথম ধাপে অর্থাৎ 1 জুলাই থেকেই শতভাগ মূল বেতন কার্যকর হবে এবং দ্বিতীয় ধাপে ভাতা ও অবশিষ্ট প্রশাসনিক সমন্বয় সম্পন্ন হবে। অংশ 6, গ্রেড ভিত্তিক সম্পূর্ণ বেতন তালিকা। নবম জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 77,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছে। 20টি গ্রেডের কাঠামো অপরিবর্তিত থাকছে। উচ্চতর গ্রেড, গ্রেড 1, বর্তমান 78,000 টাকা, নতুন 1,60,000 টাকা। গ্রেড 2, বর্তমান 66,000 টাকা, নতুন 1,32,000 টাকা। গ্রেড 3, বর্তমান 56,500 টাকা, নতুন 1,13,000 টাকা। মধ্যম গ্রেড, গ্রেড 7, বর্তমান 29,000 থেকে 63,410 টাকা, নতুন 43,500 থেকে 95,115 টাকা। গ্রেড 8, বর্তমান 23,000 থেকে 55,470 টাকা, নতুন 34,500 থেকে 83,205 টাকা। গ্রেড 9, বর্তমান 22,000 থেকে 53,060 টাকা, নতুন 33,000 থেকে 79,590 টাকা। গ্রেড 10, বর্তমান 16,000 থেকে 38,640 টাকা, নতুন 24,000 থেকে 57,960 টাকা। নিম্ন গ্রেড, গ্রেড 11, বর্তমান 12,500 থেকে 30,230 টাকা, নতুন 25,000 থেকে 60,460 টাকা। গ্রেড 12, বর্তমান 11,300 থেকে 27,300 টাকা, নতুন 22,600 থেকে 54,600 টাকা। গ্রেড 13 থেকে 20, প্রায় শতভাগ থেকে 145% পর্যন্ত বৃদ্ধি, সর্বনিম্ন গ্রেডে সর্বোচ্চ আনুপাতিক সুবিধা। 11 থেকে 20 নম্বর গ্রেডে 100 থেকে 145% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধির হার। অংশ 7, বৈষম্য হ্রাসের গাণিতিক ব্যাখ্যা। বর্তমান কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:9.4। নতুন কাঠামোয় তা কমে দাঁড়াচ্ছে 1:8-এ। 1973 সালের 1:15.4 থেকে শুরু করে ধারাবাহিকভাবে এই অনুপাত কমে আসার যে ইতিহাস, তার সর্বশেষ ও সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাচ্ছে নবম পে স্কেল। এর অর্থ হল লক্ষ লক্ষ নিম্ন গ্রেডের কর্মচারীর প্রকৃত আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, যেখানে উচ্চ গ্রেডের বৃদ্ধি তুলনামূলক সংযত রাখা হয়েছে। অংশ 8, ভাতা ও পেনশন কাঠামোর বিস্তারিত পর্যালোচনা। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা যৌক্তিক হারে বৃদ্ধির সুপারিশ রয়েছে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% উন্নীত করার প্রস্তাব বিশেষভাবে উল্লেখযোগ্য। নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য 20,000 টাকার নিচে পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশও রয়েছে। স্বাস্থ্য বীমা চালু এবং কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠনের প্রস্তাবও রয়েছে। সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াবে 41,908 টাকা, যা বর্তমান মোট বেতনের দ্বিগুণেরও বেশি। অংশ 9, আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রভাব।
অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। চলতি অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় 30 থেকে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করছেন, এই বেতন বৃদ্ধি স্বল্পমেয়াদে ভোগ ব্যয় বাড়িয়ে অর্থনীতিতে ইতিবাচক গতি সঞ্চার করবে। তবে দীর্ঘমেয়াদে এই ব্যয় রাজস্ব আদায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে বাজেট ঘাটতি বাড়তে পারে। বিশেষজ্ঞরা সরবরাহ ব্যবস্থাপনা মজবুত রাখা, বাজার তদারকি জোরদার করা এবং রাজস্ব আদায় বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন। অংশ 10 সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ। সংক্ষেপে, কারিগরি জটিলতা, সফটওয়্যার আপডেটে ত্রুটির ঝুঁকি, পেনশন জটিলতা, রূপান্তরকালীন সময়ে অবসর গ্রহণকারীদের ক্ষেত্রে অস্পষ্টতা, মূল্যস্ফীতিজনিত চাপ, বাজারে বাড়তি অর্থপ্রবেশের ফলে সম্ভাব্য মূল্যবৃদ্ধি। আর্থিক সংস্থান, বিশাল অঙ্কের ব্যয় নির্বাহে অন্যান্য খাতে সংকোচনের আশঙ্কা এবং আপেক্ষিক বৈষম্য সংক্রান্ত অসন্তোষ। নিম্ন ও উচ্চ গ্রেডের বৃদ্ধির হারের পার্থক্য নিয়ে সম্ভাব্য মতবিরোধ। অংশ 11 কর্মচারীদের প্রতিক্রিয়া। দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে স্বাভাবিকভাবে আশার সঞ্চার করেছে, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে। তবে গেজেট প্রকাশে বিলম্ব, অবসরের কাছাকাছি থাকা কর্মচারীদের পেনশন গ্র্যাচুইটি সংক্রান্ত জটিলতা এবং দ্বিতীয় ধাপের সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে অস্পষ্টতা কিছুটা উদ্বেগও তৈরি করছে। বিভিন্ন কর্মচারী কল্যাণ সংগঠন এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রেখেছে। মার্চ মাসে একটি সংগঠনের 6 দিনের কর্মসূচি এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। এখন তাদের দৃষ্টি সম্পূর্ণভাবে গেজেট প্রকাশ ও প্রকৃত অর্থপ্রাপ্তির দিকে কেন্দ্রীভূত। অংশ 12 বিস্তারিত প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন 1 বর্ধিত বেতন কবে ব্যাংক হিসাবে জমা হবে? উত্তর, জুলাই থেকে কার্যকর হলেও প্রকৃত অর্থে হাতে পেতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। প্রশ্ন 2 দেরি হলে বকেয়া মিলবে কি? উত্তর, হ্যাঁ, 1 জুলাই থেকে কার্যকর ধরা হচ্ছে বলে সম্পূর্ণ বকেয়া অ্যারিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ করা হবে। প্রশ্ন 3 দ্বিতীয় ধাপে কি থাকছে? উত্তর, মূলত ভাতা সংক্রান্ত সমন্বয় ও অবশিষ্ট প্রশাসনিক বিষয় সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন 4 অবসরে যাওয়া কর্মচারীদের ক্ষেত্রে কি হবে? উত্তর, পেনশন ও গ্র্যাচুইটি নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। পদ্ধতিগত বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। প্রশ্ন 5 সব গ্রেডেই কি সমান হারে বৃদ্ধি হবে? উত্তর, না, নিম্ন গ্রেডে আনুপাতিক হারে বেশি, উচ্চ গ্রেডে তুলনামূলক কম বৃদ্ধি হবে। প্রশ্ন 6 গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ জানা গেছে কি? উত্তর, এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে সম্ভাবনার কথা জানা যাচ্ছে। অংশ 13 দর্শকদের জন্য ব্যবহারিক পরামর্শ। নিজের বর্তমান গ্রেড ও মূল বেতন যাচাই করে রাখুন। নিজ দপ্তরের হিসাব শাখার সঙ্গে যোগাযোগ রাখুন। অপ্রমাণিত গুজবে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করুন। অবসরের কাছাকাছি থাকলে পেনশন গ্র্যাচুইটি সংক্রান্ত সর্বশেষ নির্দেশনার খোঁজ রাখুন। সংক্ষিপ্ত সারাংশ: 1. নবম পে স্কেল 1 জুলাই থেকেই কার্যকর, গেজেট প্রকাশ বাকি। 2. গেজেট জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে প্রকাশের সম্ভাবনা। 3. 2 ধাপে বাস্তবায়ন হচ্ছে, প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকরের সুপারিশ। 4. সর্বনিম্ন 20,000 ও সর্বোচ্চ 1,60,000 টাকা মূল বেতনের সুপারিশ। অষ্টম পে স্কেলের তুলনায় যথাক্রমে প্রায় 142 ও 105% বৃদ্ধি। 5. নিম্ন গ্রেডে সর্বোচ্চ 145% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। 6. বৈষম্যের অনুপাত ঐতিহাসিকভাবে সর্বনিম্ন 1:8। 7. ভাতা ও পেনশন কাঠামোতেও উল্লেখযোগ্য উন্নতি। 8. বাস্তবায়নে কারিগরি, আর্থিক ও মূল্যস্ফীতিজনিত ঝুঁকি রয়েছে। 9. গেজেট প্রকাশের পর সম্পূর্ণ বকেয়া অ্যারিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ হবে। প্রিয় দর্শক, গেজেট প্রকাশ হওয়া মাত্রই বিস্তারিত গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ বেতন তালিকা নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনি কোন গ্রেডে আছেন এবং নতুন পে স্কেলে আপনার বেতন কেমন বাড়বে বলে আশা করছেন তা কমেন্টে জানান। আপনার মতামত অন্য দর্শকদেরও সাহায্য করবে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।